দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানাবো শিরোনাম। চট্টগ্রামে ভূমিকম্প ঝুঁকিতে 2.5 লাখেরও বেশি বহুতল ভবন, দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নেই, অপসারণে উদ্যোগ নেই সিডিএ কিংবা সিটি কর্পোরেশনের। এককভাবে তো এরকম একটা ম্যাসিভ ডিজাস্টার এককভাবে মোকাবেলা করতে পারবে। যে বিল্ডিংগুলো এখন উঠছে, যাতে এখন থেকে ওই ভবনগুলো কি সঠিকভাবে ওঠে। চট্টগ্রামে থানার ব্যারাকে মিলল এএসআইয়ের ঝুলন্ত মরদেহ, প্রাথমিক আলামত দেখে আত্মহত্যা বলে ধারণা পুলিশের। রাঙ্গামাটি লংগদু কৃষি ব্যাংকে 7 কোটি টাকার লোন কেলেঙ্কারির তথ্য পেয়েছে দুদক, বন্দরনগরীতে বেকারি রেস্টুরেন্টে ভোক্তার অভিযান। চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক, খোলাসা হয়নি চুক্তির শর্ত, গতিশীলতার স্বার্থে বিদেশি প্রতিষ্ঠানে আপত্তি নেই ব্যবসায়ীদের। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম মহানগরীর 2.5 লাখেরও বেশি বহুতল ভবন। উচ্চমাত্রার ভূমিকম্প হলে বড় বিপর্যয় হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস সহ কোনো সংস্থা, এমনকি অতি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণেও নেই কোনো উদ্যোগ। চট্টগ্রামের মনসুরাবাদ ডিটি রোডে স্টার বিল্ডিং নামে 6তলা ভবনটি আগে থেকেই কিছুটা হেলে পড়া। শুক্রবারের ভূমিকম্পে আরও হেলে এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। ভবনে বসবাসরতরা এবং পাশের প্রতিবেশীরা আছেন আতঙ্কে। রাস্তা আছে, ওই যে পাশে বিল্ডিং আছে, এখন সব দিক দিয়ে মিলাই এটা আসলে একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আতঙ্ক বিরাজ করতেছে, যে কোনো মুহূর্তে এটা একটা বড় একটা দুর্ঘটনার কারণ হতে পারে, অনেক জানমালের ক্ষতি হতে পারে। একটা বিল্ডিং যদি স্বাভাবিক হেলে পড়ে সবাই তো একটু আতঙ্ক থাকে। অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে এবং অনেক প্রাণহানিরও হতে পারে। মূলত মিয়ানমারের টেকটনিক প্লেটের 1.5 থেকে 200 কিলোমিটারের মধ্যে চট্টগ্রামের অবস্থান, ফলে এ অঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকিও বেশি। কয়েক বছর আগের এক জরিপের তথ্যমতে চট্টগ্রাম মহানগরীর 3,82,000 ভবনের মধ্যে অন্তত 2,67,000 ভবন ভূমিকম্প ঝুঁকিতে। সংশ্লিষ্টদের মতে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হলে প্রায় 75% ভবন ক্ষতিগ্রস্ত হবে। রাতে ভূমিকম্প হলে প্রাণহানি হবে অনেক। মোকাবেলায় নেই কোনো প্রস্তুতি। ফায়ার ব্রিগেড এককভাবে তো এরকম একটা ম্যাসিভ ডিজাস্টার এককভাবে মোকাবেলা করতে পারবে না, সাথে অন্যান্য যে অ্যাসিস্ট্যান্স সেটা দরকার হবে। তাকে আমরা অনুমোদন দিয়েছি ধরেন 60%, কিন্তু সে সেখানে 70 বা 75% তারও বেশি জায়গা দখল করে নিয়ে সে নির্মাণ করে। তারপরও দেশের দ্বিতীয় বৃহত্তম এই নগরে নির্মিত হচ্ছে নকশা বহির্ভূত অনুমোদিত বহুতল ভবন। মানা হচ্ছে না বিল্ডিং কোড। ঝুঁকিপূর্ণ হিসেবে স্বয়ং সিডিএর চিহ্নিত করা 13,672টি ভবনও ভাঙা হয়নি। যে বিল্ডিংগুলো এখন উঠছে, যাতে এখন থেকে ওই ভবনগুলো কি সঠিকভাবে ওঠে, সেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে আমরা এগুলোকে দেখছি। 2016 সালের 13 এপ্রিল 6.99 মাত্রার ভূমিকম্পে চট্টগ্রামে 12টি ভবন হেলে পড়ে। এর আগে 1997 সালের 21 নভেম্বর 6.1 মাত্রার ভূমিকম্পে প্রাণহানি হয় অন্তত 30 জনের। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে থানার ব্যারাকের গোসলখানায় মিলল পুলিশের এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ। প্রাথমিক আলামত দেখে এটি আত্মহত্যা বলে ধারণা সবার, তবে সারা রাত ডিউটি করার পর সকালে হঠাৎ আত্মহননের পথ বেছে নেয়ার সঠিক কারণ বলতে পারছে না কেউ। মাস 7 আগে বরিশাল থেকে বদলি হয়ে চট্টগ্রামে চকবাজার থানায় যোগদান করেন এএসআই ওহিদুর রহমান। শনিবার সারা রাত ডিউটি শেষ করে সকালে থানার ব্যারাকে গোসল করতে ঢুকেন। বাইরে অপেক্ষমান আরেক সদস্য দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ভিতর থেকে সাড়া পাননি। এরপর দরজা ভেঙে ঢুকে গোসলখানার ছাদের হুকের সঙ্গে রশি দিয়ে ওহিদুরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় মর্গে। ডান পাশে হচ্ছে আপনার হ্যাঙ্গিং মার্ক ছিল। এখন এটা কি আপনার হত্যা নাকি আত্মহত্যা সেটা তো বুঝতে গেলে পোস্টমর্টেম করতে হয়। আমরা পুলিশ কেস ইস্যু করে ডেথ সার্টিফিকেট ইস্যু করেছি। এটা সরকারি নিয়মে, এখন পুলিশ কেস হওয়ার পরে তখন বোঝা যাবে এটা কি হত্যা নাকি আত্মহত্যা। ওহিদুর থাকতেন চকবাজার থানার ব্যারাকে, তার আগের কর্মস্থল ছিল বরিশালে।
পরিবারও থাকে সেখানে। পুরনো কর্মস্থল বরিশালে ফিরে যেতে বদলির আবেদন করলেও সম্প্রতি তা নাকচ হওয়ায় কিছুটা হতাশ ছিলেন। সহকর্মীদের দাবি শনিবার রাতেও টহল দলের সাথে ডিউটি করেন। তখন কোনো অস্বাভাবিকতা চোখে না পড়লেও হঠাৎ আত্মহত্যার সঠিক কারণ বলতে পারছে না কেউ। সে রাত্রে ডিউটি করছে, না ডিউটি করে এসে সকালবেলা বেড়াইতে আসছে, 8:30টার দিকে জানতে পারছে বাথরুমে সে গলায় ফাঁস লাগে আত্মহত্যা করেছে। এমনি সংবাদদাতা থানায় কর্মরত অবস্থায় এই ঘটনা ঘটছে। 3 সন্তানের জনক ওহিদুরের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাটে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। পচা, বাসি, ভেজাল খাবারের ছড়াছড়ি চট্টগ্রামের বেশিরভাগ হোটেল ও বেকারিতে। আজও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিলেছে নানা অনিয়ম। নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে একটি বেকারি ও 2টি হোটেলকে 1,45,000 টাকা জরিমানা করা হয়। হালিশহরে বউবাজার এলাকায় নিউ মডেল বেকারির প্রবেশ মুখেই লেখা পরিচ্ছন্নতার বাণী, অথচ সেই বেকারির কারখানার চিত্র ঠিক উল্টো। নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশ দেখে বিস্মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিম। ভেতরে শ্রমিকরা খালি হাতে প্রস্তুত করছিল ময়দা, প্যাকেজিংয়েও চলছিল গ্লাভস ছাড়াই। ভেতরে রীতিমতো ময়লার ভাগাড়। কারখানাটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এরপর ক্যাফে আম্মাজান ও হোটেল স্টার 2টি রেস্তোরাঁয় অভিযানও ফ্রিজে পাওয়া যায় পচাবাসি খাবার। স্যাঁতস্যাঁতে রান্নাঘরে পোকামাকড়ের ছড়াছড়ি। রেস্তোরাঁ 2টিকে 45,000 টাকা জরিমানা করে অভিযান টিম। স্বাভাবিক আমাদের মালগুলো থেকে না, প্রতিদিনটা প্রতিদিন চলে যায়, আমরা বেশি রাখি না, 4টা-5টা দেই, 4টা-5টায় চলে যায়। গতকালকে হয়তো আল্লাহ জানে কি জন্য রয়ে গেছে। আসলে এগুলো তো রাখা ঠিক না, আর যেগুলো রাখা হয়েছে এগুলো ইনশাল্লাহ সামনে আর হবে না। জরিমানা করছে 15,000 টাকা। ওইখানে মানে কিছুটা দেওয়াল তেলাপোকা আছে, ওইটার জন্য করছে, আর কোনো কিছু পায়নি। জব্দ করা সব খাবার তাৎক্ষণিক ধ্বংস করা হয়। এর আগেও অভিযান এবং জরিমানার পরও শোধরায়নি এসব বেকারি ও হোটেল। আমরা 2টা রেস্টুরেন্টকে বাসি পচা খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্নতার দায়ে 2টাকে আমরা 45,000 টাকা অর্থদণ্ড করেছি। আর এটা একটা বেকারি, এই বেকারিতে খোলা হাতে কাজ করতেছে, আপনারা স্বয়ং দেখতেছেন। আর বেশ কিছু অপরিচ্ছন্নতা রয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। অনিয়ম দুর্নীতির অভিযোগে রাঙামাটির লংগদু কৃষি ব্যাংকে অভিযান চালিয়েছে দুদক। সকালে দুদকের 5 সদস্যের একটি তদন্ত দল নিয়ে লংগদু উপজেলা কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক ফরহাদ হোসেন। কর্মকর্তারা জানান, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছ থেকে কৃষি প্রণোদনার নামে ভোটার আইডি ও ছবি সংগ্রহ করে একটি দালাল চক্র। পরে ওই কৃষকদের নামে 35 থেকে 40,000 টাকা করে ঋণ উত্তোলন করা হলেও হাতে দেয়া হয় মাত্র 2,000 টাকা। বাকি টাকা তুলে নিয়ে আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা ঢাকা দেয় এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে প্রায় 7 কোটি টাকারও বেশি লোন কেলেঙ্কারির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল এবং পানগাঁও আইসিটি পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা নিয়ে আপত্তি সামনে এসেছে কয়েকটি প্রশ্ন। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির শর্ত কেন প্রকাশ করা হচ্ছে না? কেন প্রতিযোগিতার ভিত্তিতে দেয়া হয়নি কাজ? ব্যবসায়ীরা বলছেন, বন্দরে বেশি দুর্ভোগ সৃষ্টি করে রাজস্ব সংক্রান্ত জটিলতা, অবস্থার উন্নতি করাই চ্যালেঞ্জ। কন্টেইনার পরিবহনের বৈশ্বিক তালিকা করে লন্ডনের শিপিং ভিত্তিক পত্রিকা লয়েডস লিস্ট গেল আগস্টে 100 পোর্টস শিরোনামের ওই রিপোর্টে চট্টগ্রাম বন্দরের অবস্থান 68। অবস্থার উন্নতি তো হয়নি, বরং আগের বছরের চেয়ে সূচকে পিছিয়েছে এক ধাপ। বন্দর ব্যবস্থাপনায় নানামুখী সংকট তীব্র, সক্ষমতা বৃদ্ধির নানান কথা বলা হলেও সুফল সামান্য। এমন অবস্থায় বন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রতিষ্ঠানেই আস্থা পেয়েছে অন্তর্বর্তী সরকার। তাই দ্রুততায় 33 বছরের জন্য চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে দিয়েছে সরকার। বিনিয়োগ হবে প্রায় 7,000 কোটি টাকা, সক্ষমতা বাড়বে 40%। ইচ্ছা করলে এই চুক্তি বৃদ্ধি করা যাবে আরও 15 বছর। এই অপারেশনের দায়িত্ব দেওয়া হলো, এটা কি অপরচুনিটি কস্ট হিসাব করে দেওয়া হলো? যদি না দিয়ে অন্য কাউকে দিতাম, অথবা আমরাই করতাম, অথবা নেভি এখন যেভাবে করছে সেভাবেই যদি করত, তাহলে তার লাভ ক্ষতি কত হতো আর এদেরকে দেওয়াতে লাভ ক্ষতি কত হবে, এই ক্যালকুলেশন কি কেউ করেছে?
চুক্তি করা নিয়ে নানা মহলে উঠেছে বিতর্ক, ঘুরপাক খাচ্ছে কয়েকটি প্রশ্ন। বলা হচ্ছে, চুক্তির শর্ত কেন উন্মুক্ত করা হয়নি, প্রতিযোগিতার ভিত্তিতে কেন দেয়া হয়নি কাজ, চুক্তির শর্তগুলো নিয়ে মন্ত্রণালয় ভিত্তিক কোনো মতামত নেওয়া হয়েছে, জমি অধিগ্রহণ হবে কোন প্রক্রিয়ায়, টার্মিনাল তৈরি করে পরিচালনার দায়িত্ব কি ধীরে ধীরে দেশীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে। প্রশ্ন তোলা হয়, 4 মাস পর নির্বাচন, সংসদে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো না। এই ধরনের বড় বড় চুক্তির দুটো বৈশিষ্ট্য থাকে, একটা থাকে বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার, আরেকটা থাকে বিল্ড, অপারেট অ্যান্ড নো ডেট অফ ট্রান্সফার। এখন বিল্ড, অপারেট অ্যান্ড পারপেচুয়াল অপারেট এই লাইনে যদি চলে যায় তাহলে তো দেশের স্বনির্ভরতা বিপন্ন হবে। ঢাকার পাশে পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মিডলক। 22 বছর এই বন্দরটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠান। উদ্যোক্তারা বলছেন, বন্দরের গতিশীলতা সবার আগে দরকার, এক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানে আপত্তি নেই। অপারেটর যাদেরকে দেওয়া হয়েছে তারা যদি এফিশিয়েন্টলি এটা হ্যান্ডেল করতে পারে, আমরা চাই তাদের মাধ্যমে এইটার গতি আনা, পাশাপাশি আমাদের দেশের যারা কাজ করে তারাও এখান থেকে কিছু শিখার সুযোগ পাবে। চট্টগ্রাম বন্দরে এখনো পর্যন্ত ওই যে সমস্ত কন্টেনার পড়ে আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এর 90% কারণ পাওয়া যাবে কাস্টমস। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে আন্তর্জাতিক আল ট্রেইল ম্যারাথন শেষ হয়েছে। শনিবার রাত 10টার দিকে মায়াবিনী পর্যটন লেকের পাহাড়ি ট্রেলে শেষ হয় আয়োজন। ট্রেলে 83 কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আয়োজকরা জানান, এই আয়োজনের লক্ষ্য দেশের পাহাড়ি জনপদের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্য বিশ্বের কাছে তুলে ধরা। রানাররা রেস চলাকালে পাহাড়ি গ্রাম, বাঁশের ঘর, ঝর্ণা ও জঙ্গল অতিক্রম করেন, যা এই রেসকে শুধু প্রতিযোগিতা নয়, একটি সাংস্কৃতিক অভিযাত্রার রূপ দেবে। ইভেন্টটি আয়োজন করে রান বাংলাদেশ। এতে অংশ নেয় দেশের বিভিন্ন জেলা থেকে আসা 150 জন প্রতিযোগী। আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। চট্টগ্রামের সন্দ্বীপে শিবেরহাট ভূমিহীন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ভূমিহীনদের বার্ষিক আঞ্চলিক সম্মেলন। সম্মেলনে সমিতির নেতারা প্রান্তিক পর্যায়ে শ্রমজীবী ও জেলে সম্প্রদায়ের অধিকার সুরক্ষা ও জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জেগে ওঠা নতুন চরে ভূমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানান তারা। সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় শপথ বাক্য পাঠ, দলীয় সঙ্গীত, নাটক পরিবেশন, বাউল গান ও নৃত্য। সম্মেলনে শিক্ষক ও শ্রমিক নেতা এবং সমাজকর্মীরা সহ অনেকেই উপস্থিত ছিলেন। কক্সবাজারে তারুণ্যের ভাবনায় ধানের শীর্ষক তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে কক্সবাজার 3 আসনের অন্তর্ভুক্ত উপজেলা ছাত্র দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 3 উপজেলা থেকে হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে মিছিল সহকারে অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার 3 সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল। অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই বিগত সরকারের পতন সম্ভব হয়েছে। তাই তরুণদের আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে নামতে হবে। এ সময় তিনি সব ধরনের হানাহানি ও অপপ্রচার থেকে মুক্ত থেকে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তৃতীয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজভান্ডারি আয়োজিত দিনব্যাপী অডিশনে অংশ নেন 250 জন প্রতিযোগী। তেলাওয়াত ও মুখস্থ কোরআনের গুণগত মূল্যায়নের ভিত্তিতে 30 জন পান ইয়েস কার্ড। পাশাপাশি অনুষ্ঠিত হয় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম 2 সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে বিশাল মিছিল করেছে বিএনপি সমর্থকরা। বিবির হাট থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। ধানের শীষ নিয়ে ষড়যন্ত্র নেতাকর্মীরা মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে সরওয়ার আলমগীরের সমর্থনে তারুণ্যের প্রত্যয় মিছিল বের করে ফটিকছড়ি উপজেলা ছাত্রদল। নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ছাত্রদল নেতারা। চট্টগ্রামে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। এ উপলক্ষে সংগঠনটির ধলই ইউনিয়ন কাটিরছাট
শাখা আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শৈশব থেকেই নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চার শিক্ষা প্রদান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক অভিভাবকদের ভূমিকা তুলে ধরেন তারা। পরে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার 123 জন শিক্ষার্থীকে সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য, শিক্ষাবিদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। দর্শক, এখানেই শেষ করছি আজকে চট্টগ্রামের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।